ওয়েলকাম ব্যাক টু সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যে আমরা অবগত হয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল দ্বারা আয়োজিত যে জেক্সপো এবং ভোকলেট এক্সাম হয় আমাদের ডিপ্লোমা কোর্সগুলোতে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য, তার ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট অর্থাৎ যেটাকে আমরা ফার্স্ট রাউন্ড বলি, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে এবং তোমরা দেখে নিয়েছো। তো এই প্রসিডিওরটি আমাদের চলছে। তো আজকে 14 তারিখ আমাদের কারিগরি দপ্তর আরেকটি নতুন ভর্তির নোটিফিকেশন জারি করলো, যেটা আমরা অনেকেই জানি যে আমাদের কারিগরি দপ্তরের আন্ডারে কিছু পলিটেকনিক কলেজগুলোতে কিছু কোর্স আছে যেগুলো মেনলি আমরা জানি যে হায়ার সেকেন্ডারি মার্কসের উপর বেস করে সেই কোর্সগুলো হয় এবং সেই কোর্সগুলো জেনারেলি জেক্সপো বা ভোকলেট দিয়ে যে অ্যাডমিশন হয়, সেই জেক্সপো এবং ভোকলেট বাদ দিয়ে জেনারেলি মার্কস অথবা ওরা আলাদাভাবে এক্সাম কন্ডাক্ট করে সেই কোর্সগুলোতে ভর্তি করা, এবং সেই কোর্সগুলোর ডিউরেশন জেনারেলি 3 বছরের থেকে কম হয়। কোনো কোনো কোর্স 2 বছরের হয়, কোনো কোনো কোর্স 1.5 বছরের হয়, আবার কিছু কোর্স আছে 3 বছরের হয়। মানে জেক্সপো এবং ভোকলেট বাদ দিয়ে কিছু কোর্স আছে, সেই কোর্সগুলোর ভর্তির নোটিফিকেশন কিন্তু এবার জারি করলো। অর্থাৎ 2020-21 অর্থাৎ 2020-21 যে নতুন আমাদের শিক্ষাবর্ষ চালু হবে, সেই শিক্ষাবর্ষের জন্য ভর্তির নোটিফিকেশন কিন্তু আজকে জারি করলো। তো আমি এখন আমাদের কারিগরি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা ইম্পর্টেন্ট নোটিফিকেশনের পোর্শনেই কালো কালার দিয়ে দেখতে পাবে অ্যাডমিশন নোটিফিকেশন ফর ফার্মেসি 3DAG MOP, এগুলো ফুল ফর্ম সব আমি তোমাদেরকে বলবো। PDPC PDME HMCT অ্যান্ড পার্ট টাইম ডিপ্লোমা, যেটা পার্ট টাইম ডিপ্লোমা আমরা বলি, সেই পার্ট টাইম ডিপ্লোমা নোটিফিকেশন বের করেছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে, আমি পুরো ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে বলবো। অর্থাৎ যেটা আমরা অনেকেই বহু প্রতীক্ষা করে আছি বা অপেক্ষা করে আছি, মেনলি যে কোর্সগুলো ভর্তির জন্য, টোটাল 8টা কোর্সের ভর্তির জন্য এই নোটিফিকেশনটা জারি করেছে, যার ভিতর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মেসি। আমরা অনেকেই উচ্চ মাধ্যমিক এবার দিয়েছি বা আগেও যারা দিয়েছে অনেকে ওয়েট করে আছে যে ফার্মেসিতে ভর্তি হবে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ফার্মেসির ভর্তি কবে হবে, কারণ ফার্মেসি কিন্তু জেক্সপো বা ভোকলেটের থ্রুতে ভর্তি হয় না, এটা আলাদা করে হয়। তো এই নোটিফিকেশনটি কিন্তু আজকে জারি করলো। তো চলো দেখে নিই নোটিফিকেশনটি কি বলেছে। তো আমি তোমাদের সামনে এখন নোটিফিকেশনটি খুলেছি। তো এই যে 14/10/2020 আজকে নোটিফিকেশনটি পাবলিশ করলো, যেখানে নোটিফিকেশনই বলে দিয়েছে অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য ফলোইং 8 কোর্স, অর্থাৎ যেটা আমি আগেই তোমাদেরকে বললাম 8টা কোর্সের ভর্তির জন্য এই নোটিফিকেশনটি কিন্তু আজকে জারি করলো একাডেমিক সেশন 2022-21, অর্থাৎ আমাদের এই কামিং একাডেমিক সেশনের জন্য। তো এখানে প্রথমে ইনস্ট্রাকশন তোমাদের দিয়ে দিয়েছে যে 8টি কোর্স আছে, সেই কোর্সের নাম এবং তার ডিউরেশন দিয়ে দিয়েছে, তার সাথে শর্ট ফর্মটিও দিয়ে দিয়েছে, যেটা নোটিফিকেশনে তোমরা দেখলে। তো এখান থেকে অবশ্যই শর্ট ফর্মটি দেখলে তোমাদের সুবিধা হবে। তো 8টা কোর্সের মধ্যে ফার্স্ট কোর্সটি যেটা বলেছে ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটাকেই বলা হয়েছে MOPM, যেটার ডিউরেশন 3 ইয়ার্স। ঠিক আছে। তারপরে সেকেন্ড কোর্স যেটা আছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন 3D অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, যেটাকে বলা হচ্ছে 3DAG, যেটার কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। ঠিক আছে। তারপরে থার্ড নাম্বার, যেটার জন্য আমরা অনেকেই অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে আমার ডিপ্লোমা ফার্মেসি। ঠিক আছে, যেটাকে ফার্ম হিসাবে বলা হচ্ছে ডিপ্লোমা ফার্মেসি, যেটার কোর্স 2 বছর হয়, সেটা অলরেডি আমরা জানি। ঠিক আছে, 2 বছরে হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। ঠিক আছে। ফোর্থ নাম্বার যেটা আছে পোস্ট ডিপ্লোমা ইন পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা শর্ট ফর্ম দিয়েছে PDPC, 8 মান্থের, অর্থাৎ 1.5 বছরে। ঠিক আছে, 3টা সেমিস্টারে হয়। পোস্ট ডিপ্লোমা ইন মেডিকেল ইলেকট্রনিক্স, যেটাকে বলা হচ্ছে PDME, শর্ট ফর্ম গুলো জেনে রাখবে, সেটা 18 মান্থস, 1.5 বছরে। 6 নাম্বার হচ্ছে পার্ট টাইম মর্নিং ডিপ্লোমা, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিভিল, এই 3টার উপরে হয় পার্ট টাইম ডিপ্লোমা, মর্নিং এ হয়। ঠিক আছে, পার্টিকুলার কিছু কলেজে আছে। ঠিক আছে, অনলি ফর ST ক্যান্ডিডেটের জন্য, এবং সেটা STর জন্য, তো অন্যরা পারবে না, তার শর্ট ফর্ম এখানে কিন্তু দিয়ে দিয়েছে PT, অর্থাৎ পার্ট টাইম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল, যেটা কোর্স ডিউরেশন 4 বছর হয় যেহেতু পার্ট টাইম। 7 নম্বর যেটা দিয়েছে পার্ট টাইম ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং, এটাও পার্টিকুলার একটি কলেজে আছে, কোন কলেজে আছে আমি তোমাদের পরে বলছি, 4 ইয়ার অর্থাৎ 4 বছরে। তারপর 8 নম্বর যেটা বলেছে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, HMCT, 3 ইয়ার্স। ঠিক আছে, তো টোটাল এই 8টা কোর্সের নোটিফিকেশন কিন্তু আজকে বের করলো। এবং নিচে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়ে বলে দিয়েছে, যে পয়েন্ট আমি তোমাদের বলছি, যে এই 2020-21 সালে যে ভর্তির জন্য হয়েছে, কোন কলেজে কতগুলো সিট থাকবে এবং কোন কোন ডিপার্টমেন্ট থাকবে, এবং সেটা কিন্তু অবশ্যই AICTE যে অ্যাপ্রুভ দেয়, আমাদের প্রত্যেক বছর অ্যাপ্রুভাল দেয়, ওই অ্যাপ্রুভের উপর কিন্তু ডিপেন্ড করে আছে। অর্থাৎ অ্যাপ্রুভালের উপর বেস করে কিন্তু নাম্বার অফ সিট, নাম্বার অফ ইনস্টিটিউট ইত্যাদি কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেই ব্যাপারটা দিয়েছে, এটা তোমাদের নিয়ে মাথা না ঘামালেও চলবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু আলাদা আলাদা এলিজিবিলিটি আছে। তার ভিতরে কমন এলিজিবিলিটি, অর্থাৎ ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ানের সিটিজেন হতে হবে, তো সেটা অবশ্যই ইন্ডিয়ার সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক হতে হবে। এটা হচ্ছে কমন ক্রাইটেরিয়া। এবার আলাদা আলাদা করে দিয়েছে, যেটা হচ্ছে তোমার প্রথমে যেটা ছিল MOPM আর 3DAG, মানে অ্যানিমেশনের জন্য, এই দুটো কোর্সের জন্য তোমার ক্রাইটেরিয়া কি করতে হবে, অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট হতে হবে। তার মানে তোমরা মেল অর্থাৎ পুরুষ বা ছেলেরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না, এটা এখন তো মহিলা পারবে, ফিমেল ক্যান্ডিডেট হতে হবে এবং হায়ার সেকেন্ডারি পাস হতে হয়। তোমরা দেখবে আমি টিক দিয়ে দেখাচ্ছি, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে।
ঠিক আছে, এবং তারা এই কোর্সটিতে ভর্তি হতে পারবে। ঠিক আছে, এবং এই কোর্সটি আছে ওমেন্স পলিটেকনিক কলকাতাতে। ঠিক আছে, ওমেন্স পলিটেকনিক কলকাতাতে। ঠিক আছে, এবং আরেকটা ক্রাইটেরিয়া দিয়েছে তোমাদের সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি, যেটাকে আমরা 12 বলি, সেইখানে কিন্তু তোমাদেরকে ইংলিশ সাবজেক্টটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, সেটা আমরা জানি সবারই ইংলিশ সাবজেক্টটা থাকে, ইংলিশ সাবজেক্টটা কিন্তু থাকতে হবে ফর এমওপিএম ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, যেটা সবারই থাকে, তো এটা নিয়ে চিন্তা করার বিষয় নেই। নেক্সট যেটা বলছে ফার্মেসির জন্য, এটা আমরা অনেকে জানি ফার্মেসির জন্য অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে। ঠিক আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে, কারণ আর্টস নিয়ে যারা পড়ে তারা কিন্তু এটাতে পারবে না। অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে তাদের এই তিনটা কম্বিনেশন থাকতে হয়, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। এবার অথবা বায়োলজির জায়গায় অনেকে ম্যাথামেটিক্স থাকে, পিওর সায়েন্স থাকলে ম্যাথামেটিক্স থাকে, আবার বায়ো সায়েন্স থাকলে অনেকে বায়োলজি থাকে। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, এই তিনটা সাবজেক্ট কিন্তু তাদের থাকতেই হবে, এবং তাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে। ঠিক আছে, এবং যারা ভোকেশনাল হায়ার সেকেন্ডারি পাস করেছে, এখানে কিন্তু আন্ডারলাইন দিয়ে দেখেছে ভোকেশনাল হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে তারা কিন্তু এলিজিবল না। তার কারণ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো ভোকেশনাল হায়ার সেকেন্ডারিতে থাকে না। ঠিক আছে, যারা ভোকেশনাল পাস করেছে তারা কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, এখানে বলেই দিয়েছে আর নট এলিজিবল ফর অ্যাডমিশন অ্যাজ পার প্রেসক্রাইব অ্যাডমিশন এলিজিবিলিটি অফ ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া। ক্লিয়ার? সি নাম্বার যেটা পিডিপিসি, ঠিক আছে, এই কোর্সটা ভর্তি হওয়ার জন্য তোমাকে 3 ইয়ার্স ডিপ্লোমা পাস হতে হবে, এবং সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ যারা অলরেডি ডিপ্লোমা করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে কোনো পলিটেকনিক থেকে, অল ইন এআইসিটি অ্যাপ্রুভ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের দ্বারা স্বীকৃত। ঠিক আছে, তারা এই কোর্সটাতে ভর্তি হতে পারো। অথবা তোমরা বিএসসি অনার্স নিয়ে যারা করেছো, বিএসসি অনার্স ইন কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রিতে যাদের বিএসসি অনার্স, শুধুমাত্র কেমিস্ট্রিতে, অন্য সাবজেক্ট হলে কিন্তু হবে না, তারা এটা করতে পারবে। এবং তাদের অ্যাটলিস্ট 50% মার্কস কিন্তু তাকে থাকতেই হবে। আর 45 মার্কস হচ্ছে ইন কেস অফ এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে পিডিপিসির কোয়ালিফিকেশন, লাগবেই। ঠিক আছে, এবার ডি যেটা পিডিএমই, ঠিক আছে, এটার জন্য তোমার হচ্ছে হতে হবে 3 ইয়ার্স ডিপ্লোমা পাস করতে হবে, যেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, অথবা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অথবা কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। ঠিক আছে, এই এতগুলো কোর্সের উপরে যেগুলো এখানে লিস্টগুলো দিয়েছে সেগুলোর উপর ডিপ্লোমা থাকতে হবে এনি পলিটেকনিক থেকে, এআইসিটি অ্যাপ্রুভ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল দ্বারা স্বীকৃত। অথবা তোমরা যেটা আছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স। ঠিক আছে, অর্থাৎ সায়েন্সে যারা ব্যাচেলার ডিগ্রি করেছো, ঠিক আছে, এখানে অনার্সের কোনো ব্যাপার নেই, সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি, সেটা অনার্স হতে পারে, পাস কোর্স হতে পারে, এবং এনি সাবজেক্টের উপরে। ঠিক আছে, এবং অ্যাটলিস্ট এনি 2 সাবজেক্ট, অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ফিজিওলজি, ঠিক আছে, জিওলজি অর স্ট্যাটিস্টিক, এইগুলোর মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট কিন্তু থাকতে হবে, অ্যাটলিস্ট কম্বিনেশন থাকতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স, ভালো করে শুনবে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অথবা ফিজিওলজি বা জিওলজি অথবা স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, অর্থাৎ সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের থেকে এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং এটার কিন্তু 50% মার্কস লাগবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর 45% ফর এসসি আর এসটি। ওবিসির জন্য কিন্তু কিছু নেই, ওবিসি কিন্তু জেনারেল হিসেবে কনসিডার হবে। ঠিক আছে, এবার নেক্সট যেটা ছিল পিটিএমইইসি, যেটা পার্ট টাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, যেটা পার্ট টাইম 4 ইয়ার্স। ঠিক আছে, এটা অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে অথবা ইকুইভ্যালেন্ট এক্সাম পাস হতে হবে, এবং এসটি ক্যান্ডিডেট হতে হবে, যেটা আগে বলে দিয়েছে অনলি ফর এসটি ক্যান্ডিডেটের জন্য। নেক্সট যেটা পিটি মাইনিং, পার্ট টাইম মাইনিং। ঠিক আছে, এটা অবশ্যই স্পন্সর ক্যান্ডিডেট হতে হবে। স্পন্সর ক্যান্ডিডেট বলতে মানে কোনো কোম্পানিতে যারা কাজ করে সেই কোম্পানির হয়ে করাবে, অর্থাৎ কোম্পানি স্পন্সর করবে, অর্থাৎ এমনি জেনারেল ক্যান্ডিডেট হতে পারবে না। এবং সেটা কিসের স্পন্সর হতে হবে? ফ্রম এমএস ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, ইসিএল যেটা আছে, এটা একটা সংস্থা, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড ইসিএল, তারা কিন্তু এটা করবে। ঠিক আছে, এবং তাদেরকে অবশ্যই ক্যান্ডিডেটকে মাধ্যমিক বা যেটাকে আমরা সেকেন্ডারি বলি সেটা পাস করতে হবে, এবং সেখানে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, এবং অ্যাটলিস্ট 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন মাইনিং রিলেটেড জবে। পোস্ট কোয়ালিফিকেশন মানে অর্থাৎ কোয়ালিফিকেশনের পরে, অর্থাৎ মাধ্যমিক যেহেতু কোয়ালিফিকেশন চেয়েছে তারপরে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ যারা কোলফিল্ড লিমিটেডে কাজ করে, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, সেখানেও কিন্তু তাদের 3 ইয়ার্স মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে। অর্থাৎ কেউ হয়তো রিসেন্ট জব করেছে তাকে কিন্তু স্পন্সর করতে পারবে না, অর্থাৎ সে কিন্তু এটা করতে পারবে না। তাছাড়া এখানে একটা জিনিস বলে দিয়েছে, অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ফলোইং ক্যাটাগরি অফ এমপ্লয়ি ওয়ার্কিং ইন এনি মাইন অফ ইসিএল উড নট বি কনসিডার্ড। ঠিক আছে, এইগুলো কিন্তু কনসিডার করবে না, যারা ওভারম্যান, মাইনিং সর্দার, সার্ফেস ওয়ার্কার, মানে এই ক্যাটাগরির গুলো কিন্তু এটা কনসিডার হবে না। সার্ভিয়ার যারা আছে, ঠিক আছে, আর একটা পিস রেটেড ওয়ার্কের, এইরা কিন্তু আবার এই ক্ষেত্রে উড নট বি কনসিডার, অর্থাৎ কনসিডার করা হবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ক্যাটাগরি। ঠিক আছে, এবার দ্য স্পন্সর ক্যান্ডিডেট ফ্রম দ্য আদার মাইনিং অর্গানাইজেশন এক্সেপ্ট এমএস ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড শুড পোজেস, যদি আদার অর্গানাইজেশনের থেকে যদি স্পন্সর হয়, আদার এবং অবশ্যই মাইনিং অর্গানাইজেশন হতে হবে, এটা বাদ দিয়ে, তাহলে তাদেরকে এই 2-3টে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো একটা ফুলফিল করতেই হবে। পাস ইন মাধ্যমিক হতে হবে, ঠিক আছে, বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হোল্ডিং ন্যাশনাল টেট সার্টিফিকেট, যেটা এনটিসিটি বলে, উইথ 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, অথবা হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, যেখানে ফিজিক্স
কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স থাকতে হবে, ঠিক আছে, এবং 1 ইয়ার, অবশ্যই 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেটেড টু মাইনিং ফিল্ড, অথবা মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে, অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস যেটার ভিতর ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্স থাকবে, এবং 3 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ পাস করার পরে 3 বছর কন্টিনিউ এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং রিলেটেড টু মাইনিং ফিল্ড, ঠিক আছে, ক্লিয়ার, বুঝাতে পারলাম? তো এটা ছিল। এবার লাস্ট যেটা ছিল 8 নম্বর কোর্স HMCT, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং, ঠিক আছে, এটাতে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন যেটার ভিতর উইথ ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স জেনারেলি আমাদের থাকে, আর ম্যাথামেটিক্স কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং অ্যাটলিস্ট 35% মার্কস তোমাদেরকে অবশ্যই থাকতে হবে, নো রাউন্ডিং আপ, অর্থাৎ রাউন্ড আপ করে 35% ওরকম না, হয়তো কারো কাছে ঠিক 34.9, আমি রাউন্ড আপ করে 35 বলতে পারি, সেটা কিন্তু কনসিডার হবে না, অর্থাৎ মিনিমাম 35ই থাকতে হবে বা 35-এর উপরে, 34.9 এইরকম কিন্তু হবে না, রাউন্ড আপ করে 35 করে দিলাম, সেটা কিন্তু হবে না। তো এই ছিল ক্রাইটেরিয়া গুলো, অবশ্যই আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে একটা এজ লিমিট দিয়ে দিয়েছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, তার ভিতর আপ টু HMCT অর্থাৎ 6 নম্বর অব্দি এখানে পুরো নামগুলো দিয়েছে। এটার জন্য ডেট অফ বার্থ শুড নট বি আফটার 1/7/2005, অর্থাৎ 1/7/2005-এর পরে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল না। সাপোজ কেউ 2 তারিখে করেছে, 2/7 মানে জুলাই মাস, তাই তো, 2005-এর জুলাই মাসের 2 তারিখে যারা করেছে তারাও কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, অর্থাৎ তার আগে হতে হবে, ঠিক আছে। তার মানে 2005-এর আগে 4, 3, 2002, 1 তার যারা জন্মগ্রহণ করেছে তারাই পারবে। 1/7-এর পরে যারা আছে তারা পারবে, মানে 2/7/2005 থেকে শুরু করে আর কেউ পারবে না টিল নাও, ঠিক আছে। আর পার্ট টাইম মাইনিং এ যেটা আছে সেটা হচ্ছে নট বিলো 19 ইয়ার্স, অর্থাৎ 19 বছরের নিচে কেউ হতে পারবে না, এবং সেটা 1/1/2020, অর্থাৎ এই 2020 জানুয়ারি মাসে যাদের 19 বছর হয়েছে তারাই পারবে, মানে তাদের তখন যাদের 19 বছরের কম আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। ফার্মেসি, ঠিক আছে, ফার্মেসির ক্ষেত্রে অবশ্যই 17 বছর তার কমপ্লিট হতে হবে, ঠিক আছে, এই অর বিফোর 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডমিশন টু দ্য ফার্মেসি কোর্স, অর্থাৎ এই বছরে, ঠিক আছে, 17 বছর কিন্তু মিনিমাম এটার ক্ষেত্রে, ঠিক আছে। এই ক্ষেত্রে একটু কম আছে, ফার্মেসিটাই আমরা ম্যাক্সিমাম ভর্তি হওয়ার চেষ্টা করি, ঠিক আছে, তো ক্লিয়ার। এবার রিজার্ভেশনের ক্ষেত্রে যা রুলস আছে, SC, ST আর PC, ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ যেটাকে বলি, তাদের অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে, এবং যা রুলস আছে আমাদের গভর্নমেন্টের মানে রিজার্ভেশনের রুলস, সেই হিসাবে রিজার্ভেশন থাকবে কিন্তু, ঠিক আছে, যেখানে যেখানে আছে, ঠিক আছে। তো আমি তোমার নেক্সট পেজে দেখাচ্ছি টোটাল 5টা পেজের নোটিফিকেশন। অ্যাপ্লিকেশন প্রসেস এখানে অবশ্যই হাইলাইট করে দিয়েছে ইয়েলো কালার এবং গ্রিন কালার দিয়ে। অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল থাকবে, ঠিক আছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল তোমাদের অ্যাক্টিভ হবে এইটাতে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমি প্রথমে তোমাদের দেখিয়েছিলাম, মনে রাখবে www.websct.co.in, গুগলে WBSCT লিখলো প্রথমে এই ওয়েবসাইটটাই বেরিয়ে যায়, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের শুরু হবে 15/10/2020, অর্থাৎ তোমাদের কালকে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হয়ে যাচ্ছে, এবং লাস্ট ডেট মনে রাখবে, লাস্ট ডেট কিন্তু 10/11/2020, অর্থাৎ সামনের মাসের 10 তারিখ অবধি, ঠিক আছে। তোমরা মোটামুটি 25 দিনের মতন টাইম পাবে অ্যাপ্লিকেশন, অর্থাৎ নভেম্বরের 15 তারিখ কিন্তু লাস্ট ডেট, এটা তোমরা মনে রাখবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসাবে দিতে হবে 500 টাকা, আর যাদের কন্যাশ্রী আছে অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে 50 টাকা, 250 টাকা, ঠিক আছে। আর অ্যাপ্লিক্যান্ট ফর দ্য পার্ট টাইম মর্নিং ডিপ্লোমা কোর্স অফ ICB, ঠিক আছে, পলিটেকনিক, ICB পলিটেকনিকেই পার্ট টাইমটা আছে, পরে আমি তোমাদেরকে আবার লিস্টটা আছে বলে দিব। ICB ঝাড়গ্রামে আছে, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক, ঠিক আছে। এখানে বলছে পলিটেকনিক নিড নট টু গিভ এনি ফি, ঠিক আছে, কোনো ফি দিতে হবে না, ঠিক আছে, এটা একটা ব্যাপার আছে। অ্যাপ্লিকেশন প্রসেস অবশ্যই অনলাইন থ্রুতে, এটা ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আছে। এবার এখানে একটা পোর্শন বলে দিয়েছে, অ্যান অ্যাপ্লিক্যান্ট শুড এনশিওর দ্যাট হি শি স্যাটিসফাই দ্য রিকোয়ারমেন্ট রিলেটিং টু এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন এটসেট্রা বিফোর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। দ্য অ্যাপ্লিকেশন উইল বি অটোমেটিক্যালি রিজেক্টেড ইফ আ ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল দিস রিকোয়ারমেন্ট। এনি ক্যান্ডিডেট ফাউন্ড নট ইন ফুল conformity with his or submitted information at the time of verification of original testimonial will not be allowed to admission even though he secure a rank in the merit list. Application will have to be filled up properly and completely in all respect. No request, এটা একটা ভালো পয়েন্ট, no request for submission changes in information submitted by the candidate will be entertained under any circumstances. The council is not liable for refusal of admission to a candidate by the institute even after being merit listed for wrong submission of information by the candidate. ঠিক আছে, অনেকটাই বলেছে, তোমরা হয়তো বুঝতে পারলে না, আমি তোমাদের ক্লিয়ার করে বলছি, বেশি কিছু বলিনি। সেটা বলেছে যে তোমাদের অ্যাপ্লাই করার আগে অবশ্যই যে কোর্সগুলো আছে, কোর্সগুলোর সাথে যে এজ লিমিট, এডুকেশন কোয়ালিফিকেশন, যে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো কিন্তু মিলিয়ে দেখতে বলেছে, যেগুলো তোমরা ফুলফিল করছো কিনা। ফুলফিল হয়ে যাওয়ার পরেই তোমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু করতে বলেছে, এবং যখন অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেই অরিজিনাল ডকুমেন্টসের সাথে যদি তোমাদের যে অনলাইনে যে ইনফরমেশন গুলো দিবে যদি না মেলে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন রিজেক্টেড হয়ে যাবে। তার জন্য কিন্তু আমাদের কারিগরি দপ্তর কোনো দায়ী থাকবে না, কোনো দায়িত্ব নিবে না, সঙ্গে সঙ্গে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিলিয়ে নিবে এবং রাইট ইনফরমেশন দিবে,
ঠিক আছে? কোনো ভুল ইনফরমেশন আর রং ইনফরমেশন দিলে কিন্তু বা তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোনো একটা ফুলফিল না করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং তোমরা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি যেটা 500 বা 250 যেটা দিচ্ছ সেটা কিন্তু তোমরা রিটার্ন পাবে না। ঠিক আছে? সেটাই বলেছে। এবার প্রিপারেশন অফ মেরিট লিস্ট কি করে তোমাদের মেরিট লিস্ট বানাবে? কারণ এটার ক্ষেত্রে তো এবার আর এক্সাম হবে না ডিউ টু কোভিড, যেটা জেনারেলি আগের বার ফার্মেসির ক্ষেত্রে হয়েছিল। তোমাদের যে কোয়ালিফিকেশন মানে টাইটেল এডুকেশন কোয়ালিফিকেশন যে বিভিন্ন কোর্সের জন্য যেটা চেয়েছে সেখানকার যে মার্কস আছে সেই মার্কসের উপর বেস করেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটি তৈরি হবে। ঠিক আছে? সেই হিসাবে তোমাদের র্যাঙ্ক কার্ড দিবে, তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করতে হবে, তারপরে তোমাদের অ্যাডমিশন অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কাউন্সেলিং শুরু হয়ে যাবে। সেটা ফার্দার নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে, তোমাদের ওয়েবসাইটে ফলো করতে বলেছে, আমিও তোমাদেরকে জানিয়ে দিব। ঠিক আছে? অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে। ঠিক আছে? তো এবার লাস্টে যেটা অ্যানেক্সার 1 এ যেটা দিয়েছে ডিটেলস অফ ইনস্টিটিউট, যেগুলো কোন কোন ইনস্টিটিউটে কি কি কোর্স আছে এবং সেগুলো কি গভর্নমেন্ট নাকি গভর্নমেন্ট স্পন্সর নাকি প্রাইভেট, তো এখানে পরপর আছে, তোমরা এটা দেখে নিবে। আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে লিংকে দিয়ে দেবো, ডাউনলোড করে দেখে নিবে। এমওপিএম আর 3DAG যেটা আগে পড়েছে এটা একমাত্র ওমেন্স পলিটেকনিক কলকাতাতে আছে এবং ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেবল, অবশ্যই এটা গভর্নমেন্ট পলিটেকনিক। আর পিডিপিসি যেটা সেটাও একটা কলেজে আছে, মেঘনাসা ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটাও গভর্নমেন্ট। পিডিএমই এটাও একটা কলেজে আছে, সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক, এটাও গভর্নমেন্ট অবশ্যই। ঠিক আছে? আর পার্ট টাইম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল যেটা আগেই বললাম আইসিবিতে আছে ঝাড়গ্রাম, যেটাতে বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক মেদিনীপুরে, এটাও কিন্তু গভর্নমেন্ট। ঠিক আছে? আর পার্ট টাইম মাইনিং এটাও একটাতেই আছে, এইচবি ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড মাইনিং রানীগঞ্জে যেটা পড়ে, এটাও কিন্তু গভর্নমেন্টের। ঠিক আছে? এবার এই এইচএমসিটি মানে হোটেল ম্যানেজমেন্ট ক্যাটারিং, এটা অনেকগুলো কলেজগুলোতে আছে কিন্তু সবই সেলফ ফিনান্সিয়াল অর্থাৎ প্রাইভেট, পয়সা দিয়ে করতে হবে, গভর্নমেন্ট নেই। কিরকম এলাইট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সেলফ ফিনান্স, ইনস্টিটিউট অফ অ্যাডভান্স ম্যানেজমেন্ট সেলফ ফিনান্স, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এটাও সেলফ ফিনান্স, এনআইপিএস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট এটাও আরেকটা, যেটা শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে আমাদের নর্থ বেঙ্গলে, এটাও কিন্তু সেলফ ফিনান্সিয়াল। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না। এবার ফার্মেসির ক্ষেত্রে অনেকগুলো কলেজ আছে, এখানে সেলফ ফিনান্স মানে প্রাইভেট এবং গভর্নমেন্ট মিলিয়ে আছে, তো এগুলো হচ্ছে সেলফ ফিনান্স সব। ঠিক আছে? এগুলো সব সেলফ ফিনান্স এই অবধি। ঠিক আছে? তারপরে একটা গভর্নমেন্ট কলেজ তোমরা দেখতে পাচ্ছ কনটাই পলিটেকনিক, কনটাইতে। ঠিক আছে? এটা গভর্নমেন্ট। আর একটা গভর্নমেন্ট যেটা আছে কোচবিহার পলিটেকনিক, অবশ্যই আমাদের নর্থ বেঙ্গলে। ঠিক আছে? তারপরে এগুলো আবার সেলফ ফিনান্সিয়াল। ঠিক আছে? তারপরে তোমার গভর্নমেন্ট আরেকটি পাবে, সেটা হচ্ছে এইটা একটা আছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। ঠিক আছে? এটা গভর্নমেন্ট। ঠিক আছে? তোমরা গভর্নমেন্ট আরো কিছু পাবে, শিলিগুড়ি পলিটেকনিক অবশ্যই আমাদের নর্থ বেঙ্গলে, এখানে ফার্মেসি আছে গভর্নমেন্ট। শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ শিউরি বীরভূম, এটা গভর্নমেন্ট। ওমেন্স পলিটেকনিক এটা হচ্ছে চন্দরগড় মানে চন্দননগর, চন্দননগর অ্যাকচুয়ালি এটা চন্দননগর হবে, স্পেলিংটা হয়তো একটু ভুল আছে যায়, চন্দননগর বা চন্দরগড় যেটাই বলো না কেন, হুগলিতে, গভর্নমেন্ট। ঠিক আছে? এটা কিন্তু গভর্নমেন্ট, আর বাকিগুলো সেলফ ফিনান্সিয়াল ছিল। তো এই ছিল হচ্ছে তোমাদের কলেজের লিস্ট, অর্থাৎ কোন কলেজে কি কি আছে এবং কলেজের তোমাদের মানে সিচুয়েশন মিন্স গভর্নমেন্ট নাকি সেলফ স্পন্সর বলতে অবশ্যই প্রাইভেট যেটাকে বলা হচ্ছে, তো পয়সা দিয়ে পড়তে হবে। তো এই ছিল ডিটেল টোটাল 5 পাতার নোটিফিকেশন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাও তোমাদের কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।